গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 25শে জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখি। প্রথম প্রশ্নটা আছে, দেখো বলছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স যা জুলাই 2025-এ জারি করা হয়েছে, এতে ভারতের র্যাঙ্ক কত? এতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 77। দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সটা কি বলবো, তার আগে জুলাইতে কেন বলছে? এই ইন্ডেক্সটা কখনো 6 মাস বা কখনো 3 মাস অন্তর জারি করা হয়। লাস্ট জারি করা হয়েছিল জানুয়ারিতে, আর এবার জারি করা হলো জুলাই, জানুয়ারি 2025-এ। এবার জারি করা হলো জুলাই 2025। এছাড়া দেখো এই হ্যান্ডলে একটা পাসপোর্ট ইন্ডেক্সটা হচ্ছে, এটা এই এর স্থানটা এটা দেখায় যে কোন দেশের পাসপোর্ট কত বেশি স্ট্রং। স্ট্রং বলতে যে শক্ত পেপারে তৈরি তেমন না, মানে কোন দেশের পাসপোর্টের মাধ্যমে অন্য দেশে উইদাউট ভিসা, আগে থেকে ভিসা করতে হয় না, বা ভিসা অন অ্যারাইভাল, মানে সেখানে পৌঁছে সেখান থেকে ভিসা নেওয়া সম্ভব। এই ক্ষমতাটা যে দেশের বেশি, সেই দেশের পাসপোর্টকে তত বেশি শক্তিশালী পাসপোর্ট হিসাবে ধরা হয়। তো এই শক্তিশালী হিসাবে ভারতের অবস্থানটা হচ্ছে 77তম। দেখো 199টা টোটাল 199টা দেশের পাসপোর্টের মধ্যে এই ইন্ডেক্সটা প্রকাশ করা হয়, কিন্তু একই নাম্বারে একই নাম্বারে দুটো বা তার বেশি অধিক দেশও থাকতে পারে। এই কারণে সর্বশেষ যে নাম্বারটা পাওয়া গেছে এই জুলাইয়ের ইন্ডেক্সে, সেটা হচ্ছে 99। সেটা কোন দেশ? এটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান, ওকে। এবার তাহলে পরে এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স জুলাই এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 77। জানুয়ারিতে একটা ইন্ডেক্স প্রকাশ হয়েছিল, সেখানে র্যাঙ্ক ছিল 85। এর আগে মানে জানুয়ারির আগে যে র্যাঙ্কটা হয়েছিল তাতে ছিল 80, মানে র্যাঙ্ক 80 থেকে 85 গেছিল এবং 25 সেখান থেকে একটু ভালো হয়েছে। বলছে ভারতের পাসপোর্ট এ বিনা ভিসাতে, ভারতের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে বিনা ভিসাতে 59টি দেশে ভ্রমণ করা সম্ভব। এই 59টি দেশে ভ্রমণ করা সম্ভব, এই হিসাবে ভারতের র্যাঙ্ক হয়েছে 77। সিঙ্গাপুর যে ফার্স্ট র্যাঙ্কে আছে, সে 100, সেই পাসপোর্ট সিঙ্গাপুরের পাসপোর্টে 193টি দেশে ঘোরা যায়। দেখো এই যে পাসপোর্টের ঘোরা যায়, এটা কি যে কোনো দেশ, ধরো আমাদের দেশে পাকিস্তান সাধারণত সব পাকিস্তানের মানুষ সন্ত্রাসবাদ এর সঙ্গে বেশিরভাগ যুক্ত, ওই জন্য পাকিস্তানের পাসপোর্টকে সব দেশে অ্যালাউ করা হয়। মানে ভিসা সে দেশের সরকার তখনই দেয় যখন দেখে যে ওই দেশের নাগরিকরা, ওই দেশের মানুষরা আমাদের দেশে এসে কোনো ধরনের অশান্তি করবে না, তার ভিত্তিতে ভিসা জারি করা হয়। তো সিঙ্গাপুর হচ্ছে প্রথম পজিশনে আছে। সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে উইদাউট ভিসাতে বা ভিসা অন অ্যারাইভেলে 193টি দেশে ভ্রমণ করা যায়। সেখানে জাপানের 190টি। দেখো সাউথ কোরিয়া সেকেন্ড পজিশনে আছে, থার্ড পজিশনে আছে, সেও কিন্তু 190টি দেশে ভ্রমণ করতে পারে। আফগানিস্তান 99 পজিশনে আছে, সেটা হচ্ছে 25টা দেশে আফগানিস্তানের পাসপোর্টে ভ্রমণ করা সম্ভব। 199টি দেশের মধ্যে এটি জারি করা হয়। হেনলি অ্যান্ড পার্টনার্স নামক একটি ব্রিটিশ সংস্থা এটি জারি করে থাকে। 2005 সালে এটি প্রথম শুরু হয় জারি করা। ওকে, পরের প্রশ্ন দেখো, সম্প্রতি শুরু করা ভারত NCX 2025 কি? এটি হচ্ছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সারসাইজ। এটি একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সারসাইজ। দেখো ভারত NCX 2025 এটি কি একটা ন্যাশনাল সিকিউরিটি এক্সারসাইজ। এবছর এটির দ্বিতীয় সংস্করণ। 21শে জুলাই থেকে 1লা আগস্ট পর্যন্ত এটি চলবে। ভারত NCX 2025 এর উদ্বোধন করেছে
ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টি.ভি. রামাচন্দ্রন। ঠিক আছে। এই সিকিউরিটি এক্সারসাইজটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট দ্বারা আয়োজন করা হয়েছে। এই সিকিউরিটি এক্সারসাইজ মানে ভারত NCX 2025 এটাকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট দ্বারা আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি গুজরাটে এটি আয়োজিত হচ্ছে বা চলছে। ওকে, দেখো আমরা ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সারসাইজ কেন করতে হচ্ছে, কারণ সম্প্রতি সময় বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে সাইবার অ্যাটাক হচ্ছে। মানে সাইবার অ্যাটাকের মাধ্যমে বিভিন্ন দেশ বলতে বিশেষ করে চীন, রাশিয়া বা এই সমস্ত উন্নত দেশগুলো অন্যান্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তারা সাইবারের মাধ্যমে মানে ইন্টারনেটের মাধ্যমে চুরি করছে। মানে সম্প্রতি কিছুদিন আগে শোনা গেছিল যে আমেরিকার একটা এয়ারক্রাফট, একটা যুদ্ধ বিমানের পুরো ডিটেলস চীন এই সাইবার অ্যাটাকের মাধ্যমে চুরি করে সেটা দিয়ে নিজেরা একটা যুদ্ধ বিমান তৈরি করেছে। তো এই ধরনের ইনফরমেশন গুলো বা ধরো তোমার আমার ব্যাংকের ইনফরমেশন বা তোমার আমার যে কোনো ইনফরমেশন গুলো এই সাইবার অ্যাটাকের মাধ্যমে ইনফরমেশন গুলো চুরি করা সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি কারো সাইবার অ্যাটাক হয় সেখানে কি কি পদক্ষেপ নিতে হবে সাইবার অ্যাটাকের পরে, এবং কোন কোন ডকুমেন্টস গুলো কোন কোন ইনফরমেশন গুলো বিভিন্ন জায়গায় সেভ করতে হবে, কিভাবে কি করতে হবে, সেই সব এক্সারসাইজ গুলো এখানে শেখানো হবে বা করানো হবে। ওকে, দ্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সারসাইজ নামটা কি? ভারত NCX 2025। পরের প্রশ্ন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে একটু আমরা দেখে নিই। বলছি এটি একটি অ্যাডভাইজারি বডি যা প্রধানমন্ত্রীকে ন্যাশনাল সিকিউরিটি আর ফরেন পলিসি রিলেটেড অ্যাডভাইস দিয়ে থাকে। NSC, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এটিকে তৈরি করেছিলেন। প্রথম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন ব্রজেশ মিশ্র, যিনি 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। প্রতিষ্ঠিত হয় 1998 সালে, সদর দপ্তর নিউ দিল্লিতে। ওকে, চলো পরের প্রশ্ন। বর্তমানে আর একটা প্রশ্ন বলে দিই, বর্তমানে এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে আছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমানে কে আছেন? ইনি আছেন হচ্ছে অজিত ডোভাল। আমরা সকলেই কম বেশি নামটা শুনেছি। অজিত ডোভাল এখন বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? এটি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমেরিকা, USA। দেখো এই আমেরিকা যে ইউনেস্কো থেকে বেরিয়ে গেল এটা কিন্তু এই প্রথমবারের জন্য নয়, এর আগেও কিন্তু আমেরিকা দুবার ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে এবং পরবর্তী সময় আবার সেখানকার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তারা আবার ইউনেস্কোতে যোগ দিয়েছে। তো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই যে সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে? আমেরিকা। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি ছিলেন তখন একবার এই আমেরিকা ইউনেস্কো থেকে বেরিয়ে গেছিলেন এবং পরে জো বাইডেন যখন আসেন তখন আবার ইউনেস্কোতে যোগদান করে। এবার আবার ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হয়েছেন, এখন আবার ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। কেন? কারণ কি দেখিয়েছে? বলছে আমেরিকা মনে করে ইউনেস্কো আমেরিকা এবং ইসরায়েল বিরোধী পলিসি প্রমোট করে। ইউনেস্কো তার নীতি বা তার প্রমোশনের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের বিরোধিতা করে। এই জন্য আমেরিকা ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং এবছর সেটা ঘোষণা করেছে, প্রসেস শুরু হয়ে গেছে। 2026-এর মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং ইউনেস্কো থেকে আমেরিকা বেরিয়ে যাবে। এর আগে 1984 সালে রোনাল্ড রিগান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন একবার বেরিয়ে গেছিল 2017-তে
ডোনাল্ড ট্রাম্পের সময় একবার বেরিয়েছিলেন এবং 2025-এ ডোনাল্ড ট্রাম্পের সময় আবার এইবার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইউনেস্কো সম্পর্কে আমরা দেখি, ইউনেস্কো সম্পর্কে আমরা অনেকবার পড়েছি, তাও বলছি এটা কি, ন্যাশনাল ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটি হচ্ছে ইউনাইটেড নেশনের একটা অঙ্গ। এরা কি করে, সারা পৃথিবীতে এডুকেশন, সায়েন্স, কালচারাল এইসব কালচার, এইসব বিষয়গুলোতে দেখাশোনা করে এবং এখান থেকে বিশেষ করে আমরা সবাই জানেন ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো এরা ঘোষণা করে, সেসব হেরিটেজ সাইট ঘোষণা করা এবং হেরিটেজ সাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বটা পালন করে থাকে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 16 নভেম্বর 1985 সাল। সদর দপ্তর বর্তমানে প্যারিস অবস্থিত, ফ্রান্সে, এবং বর্তমানে 184টি দেশ এই ইউনেস্কোর মধ্যে আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে ওয়ান টাইম রেগুলারাইজেশন স্কিম, রেগুলারাইজেশন স্কিম 2025 কোথায় চালু হয়েছে? ওয়ান টাইম এটা চালু হয়েছে পুডুচেরি। আমরা জানি পুডুচেরি কি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো সেখানে এটা চালু হয়েছে। পুডুচেরি ওয়ান টাইম রেগুলারাইজেশন স্কিম 2025 চালু করেছে পুডুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী এই স্কিমটির উদ্বোধন করলো। এই স্কিমটা কি? দেখো, এই স্কিমটা বলছে এই স্কিম অনুযায়ী পুডুচেরিতে 1 মে মানে 1 মে 1997 থেকে 16 জুলাই 2025 পর্যন্ত যে সমস্ত নির্মাণ অবৈধভাবে তৈরি করা হয়েছে, সেটা বাড়ি হোক, সেটা দোকান হোক, সেটা যে কোনো জিনিস যেটা অবৈধভাবে তৈরি করা হয়েছে এই ডেটের মধ্যে, সেগুলোকে বৈধ করার জন্য হাউস ওনার অনলাইন পোর্টালে আবেদন করতে হবে সেই নির্মাণের যে মালিক আছেন তাকে, এবং নির্দিষ্ট কিছু ফি জমা দিয়ে সেটাকে লিগাল বানাতে হবে, বৈধ বানাতে হবে। এবং এই যে এটা প্রতি বছর কি করতে হবে, রিনিউয়াল করতে হবে নির্দিষ্ট সময়। এই যে বিষয়টা আছে যে অবৈধ সম্পত্তিটাকে বৈধ করা, এই বিষয়টা হচ্ছে ওয়ান টাইম রেগুলারাইজেশন স্কিম 2025, এটা পুডুচেরিতে চালু করা হয়েছে। দেখো পরের প্রশ্ন, সম্প্রতি জর্জ যশবন্ত বর্মা কে নিষ্কাশিত করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। একটা প্রস্তাব পাঠানো হয়েছে হাইকোর্টের কোন জজকে, ইনি হচ্ছে হাইকোর্টের জজ, ওকে, যশবন্ত বর্মা। হাইকোর্টের জজকে নিষ্কাশিত করতে হলে কোন প্রক্রিয়ায়, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে যে প্রক্রিয়া দ্বারা নিষ্কাশিত করা যায়, সে প্রক্রিয়াটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? এটা বলা আছে হচ্ছে 218 নম্বর সংবিধানে, অনুচ্ছেদে। ওকে, এই 217-তে কি আছে? নিয়োগ, হাইকোর্টের জজের নিয়োগ। হাইকোর্টের জজের নিয়োগ। আর 18-তে আছে কিভাবে নিষ্কাশন করা হবে, রিমুভাল করা হবে, সেটার পদ্ধতি। দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের 218 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের জজকে, এটা সুপ্রিম কোর্ট, এটা হাইকোর্টে হবে, হ্যাঁ, হাইকোর্টের জজকে নিষ্কাশিত করার পদ্ধতি বলা হয়েছে। সম্প্রতি লোকসভায় 145 জন সদস্য এবং রাজ্যসভায় 63 জন সদস্য একটি নিষ্কাশন প্রস্তাবে স্বাক্ষর করে সেটাকে জমা দিয়েছে। কোথায়? লোকসভার স্পিকারের কাছে এবং রাজ্যসভার যে চেয়ারপারসন আছে তার কাছে। দেখো প্রস্তাবটি 124 নম্বর, যেখানে সুপ্রিম কোর্টের জজের নিয়োগ সম্পর্কে বলা আছে, সুপ্রিম কোর্ট 124-এ, 217 হাইকোর্টের এবং 218 হাইকোর্টের জজের অপসারণ, এই ধারা অনুযায়ী এই প্রস্তাবটি রুজু করা হয়েছে। বলছে হাইকোর্টের জজকে দুটি ক্ষেত্রে নিজের পদ থেকে সরানো সম্ভব। একটি হচ্ছে প্রমাণিত দুর্ব্যবহার, যদি হাইকোর্টের কোনো জজ দুর্ব্যবহার করে এবং সেটা প্রমাণিত হয় তবে, এবং অক্ষমতা বলতে যে মেন্টাল কোনো প্রবলেম হয়ে গেল, সে তার পদটা ঠিকঠাক করে পালন করতে পারছে না, তখন তাকে অপসারণ করে। এই দুটি ক্ষেত্রে হাইকোর্টের জজকে সরানো যায়। এবার দেখো, এবার আমরা একটুখানি বলি যে এই যে হাইকোর্টের জজ যশবন্ত বর্মা, এনাকে নিষ্কাশন কেন করা হবে? এনাকে নিষ্কাশন করা হবে এই কারণে যে এনার যে
থাকার স্থল, আবাসস্থল। যেহেতু যশ তিনি সরকারি ঘর পেয়ে থাকেন, ঘর বাংলো পেয়ে থাকেন, তো সেখানে আগুন লেগে যায় এবং সেখানে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা যখন আগুন নেভান, উনি তখন ছিলেন না। যখন আগুনটা লাগে উনি তখন তার বাংলোতে ছিলেন না। পরবর্তীকালে দমকল কর্মীরা যখন আগুনটা নেভান, তখন সেখানে গিয়ে দেখে প্রচুর পরিমাণে পোড়া টাকা, মানে টাকা ছিল সেটাগুলো পুড়ে গেছে আগুনে। তো এই কারণে তাকে একটা আশা করা হচ্ছে যে সে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তো তার জন্য তাকে নিষ্কাশন করার জন্য লোকসভা এবং রাজ্যসভাতে একটা নিষ্কাশন প্রস্তাব স্বাক্ষর করা হয়েছে, পাঠানো হয়েছে। এবার সেটা অ্যাকসেপ্ট হয়েছে কাদের দ্বারা? হাইকোর্টের লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান দ্বারা। ঠিক আছে, এবার দেখো এই কি বললাম, দুটো পদ্ধতিতে সরানো যায়। তো এবার দেখো জমা দেওয়ার জন্য মানে এই ধারা অনুযায়ী জমা দেওয়ার জন্য লোকসভার 100 জন সদস্য এবং রাজ্যসভার 50 জন সদস্যের সমর্থন দরকার। কিন্তু এখানে দেখো 145 163 জন সাথে সমর্থন হয়েছে, এটা জমা পড়েছে এবং এটা অ্যাকসেপ্ট হয়েছে। এর ফলে কি হবে? এর ফলে 3 সদস্য এর একটা দল গঠন হবে। সেই গঠন এনার বিরুদ্ধে, এই যশবন্ত বর্মা এর বিরুদ্ধে একটা কমিশন তৈরি করবে এবং ইনভেস্টিগেশন হবে যে এই টাকাটা কোথা থেকে এলো, কিভাবে কি হলো। ঠিক আছে, যদি প্রমাণিত হয় তাকে তার পদ থেকে অপসারণ করা হয়। যদি এটা অপসারণ করা হয়, তাহলে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো জজকে তার পদ থেকে অপসারণের দৃষ্টান্ত ঘটবে। পরের প্রশ্ন বলছে, ভারতীয় সেনা অ্যাপাচে হেলিকপ্টার আমরা বিভিন্ন সময় নাম শুনেছি। অ্যাপাচে হেলিকপ্টার কোন দেশ থেকে নিয়েছে? এটা দেখো, আমরা অ্যাপাচে হেলিকপ্টার যে আমরা জানি আমেরিকায় খুব ইউজ করে, যেটা লাদেনকে মারার সময়ও কিন্তু অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে আমেরিকা এসেছিল। তো অ্যাপাচে হেলিকপ্টার আমেরিকা থেকে নেওয়া হয় ভারতীয় সেনা। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে ভারত অ্যাপাচে হেলিকপ্টার কিনেছে, বোয়িং কোম্পানি। এই তোমাদের একটু বলে রাখি, এই কিছুদিন আগে গুজরাটে যে ঘটনাটা ঘটলো, ঘটনা বলতে যে বিমান অ্যাক্সিডেন্টটা, সেটাও কিন্তু এই বোয়িং কোম্পানির একটা বিমানের দ্বারা ঘটেছে। ওকে, তো যাই হোক, দেখো টোটাল বোয়িং কোম্পানির কাছে ছটি হবে। হ্যাঁ, ছটি হেলিকপ্টারের মধ্যে প্রথম ব্যাচে 3টি হেলিকপ্টার বোয়িং কোম্পানি ভারতকে পাঠিয়েছে এবং বাকিগুলো পাঠাবে এবছরের শেষের দিকে। এই হেলিকপ্টারগুলো হিন্দাল এয়ারপোর্ট উত্তরপ্রদেশে বর্তমানে রাখা হয়েছে এবং আগামীতে সেগুলিকে যোধপুরে ডিপ্লয় করা হবে। ঠিক আছে, এই বোয়িং অ্যাপাচে হেলিকপ্টারগুলো। এটি একটি অ্যাপাচে হেলিকপ্টার কি? এটি একটি অ্যাটাক হেলিকপ্টার। এটি 2টি পাইলট দ্বারা পরিচালিত হয় এবং প্রতি ঘন্টা 300 কিমি পার ঘন্টা গতিতে এটা চলাফেরা করতে পারে। 500 কিমি রেঞ্জ আছে হাওয়াতে, মানে অন দা ওয়ার টাইম, হাওয়াতে 2.5 ঘন্টা যুদ্ধ করতে সক্ষম। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় বায়ুসেনা কোন বিমানকে সেপ্টেম্বর 2025-এ অবসর দেবে? দেখো, ভারতীয় বায়ুসেনা কোন বিমানকে সেপ্টেম্বর 2025-এ অবসর দেবে? এটা দেবে হচ্ছে মিগ-21 বিমানকে অবসর দেবে। এটাকে বলা হতো উড়তা হুয়া তাবুত। কেন বলা হতো? কারণ এই বিমানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো এবং যার জন্য ভারতের অনেক পাইলট এই বিমানে বিভিন্ন সময় মারা গেছে। তোর জন্য এটাকে উড়তা হুয়া তাবুত বলা হতো মিগ-21 কে। তো দেখো, আমরা একটু পড়ি। ভারতীয় বায়ুসেনা 19শে সেপ্টেম্বর মিগ-21 কে বিমান দল থেকে অবসর দেবে এবং সেখানে তার স্থানে তেজাস MK-1A এই বিমানটা, যেটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে দেশীয়ভাবে তৈরি, এই বিমানটাকে ডিপ্লয় করা হবে মিগ-21 এর জায়গায়। এটি সোভিয়েত রাশিয়া থেকে আনা হয়েছিল। এটি ভারতের প্রথম সুপারসনিক ফাইটার জেট।
যেটা 4.5 জেনারেশন বিমান ছিল। ঠিক আছে, তো যাই হোক সেপ্টেম্বরে এটাকে ফেয়ারওয়েল দেওয়া হবে এবং সেখানে তেজস MK-A1 বিমানটাকে ডিপ্লয় করা হবে। পরের প্রশ্ন, মিজোরাম সরকার দ্বারা মিজো ডিজাপোরা হাব পোর্টালটি কেন লঞ্চ করা হয়েছে? লঞ্চ করা হয়েছে কি, মিজো প্রবাসীদের সাথে সম্পর্ক শক্ত করার জন্য। এই ডিজাপোরা হাব, এটা কারণটা হচ্ছে ডিজাপোরা মানে হচ্ছে মিজো ভাষায় প্রবাসী। ঠিক আছে, তো মিজো প্রবাসীদের সাথে কন্ট্যাক্ট করার উদ্দেশ্যে এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে। মিজো কমিউনিটির লোক পৃথিবীর যেখানে আছে তাদের সাথে একটা কানেকশন করার জন্য তারা এই পোর্টালটি লঞ্চ করেছে। এই পোর্টালে এসে সবাই লগ ইন করবে বা একটা রেজিস্টার করবে, যার থেকে কি হবে, মিজো সম্প্রদায়ের মানুষগুলো পৃথিবীর যেখানে আছে তারা একটা জায়গায় একটা পোর্টালে বা একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। 21শে জুলাই মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহুমা এই পোর্টালটি লঞ্চ করেছে। মিজো কমিউনিটির জন্য নতুন স্কিম এবং পলিসি যা চালু করা হবে তা এই পোর্টাল বা এই প্ল্যাটফর্মে সব পাওয়া যাবে। এবং মিজো কমিউনিটির জন্য যেসব খবর, মিজোরামের যে সমস্ত খবর, সে খবরগুলো এই পোর্টালে বা এই প্ল্যাটফর্মে সবকিছু আপডেট থাকবে, যাতে মিজো কমিউনিটির মানুষ পৃথিবীর যেখানেই আছে না কেন তারা সেটা দেখতে পারবে। ঠিক আছে, এবং মিজোরামের উন্নতির জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করতে পারে, ইনফরমেশন হোক, টাকা হোক, যাভাবে হোক সহায়তা করতে পারে। সেই উদ্দেশ্যে মিজো কমিউনিটির মানুষদেরকে একত্রিত করার জন্য এই স্কিমটা লঞ্চ করেছে। পরের প্রশ্ন দেখবো আমরা, রাতানথিয়াম সম্প্রতি প্রয়াত হয়েছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? রতনথিয়াম একজন চলচ্চিত্র দেখো এই যে হচ্ছে ওনার চিত্র, ইনি হচ্ছে থিয়েটারের লোক, একজন থিয়েটার করতেন। থিয়েটার কিন্তু চলচ্চিত্র না, থিয়েটার হচ্ছে যাত্রা, রঙ্গমঞ্চ। তো থিয়েটার করতেন রতনথিয়াম। ইনি মণিপুরের একজন লোক, থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ৭৭ বয়সে প্রয়াত হয়েছেন। মণিপুরের রাজ্যের বাসিন্দা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর চেয়ারম্যান হিসেবে কাজ করছে। 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। 1998 সালে পদ্মশ্রী পেয়েছে। 2005 সালে কালিদাস সম্মান পেয়েছেন। তো বিশিষ্ট একজন ব্যক্তি যিনি প্রয়াত হলেন, মণিপুরের বাসিন্দা রতনথিয়াম, থিয়েটারের সাথে যুক্ত। পরের প্রশ্ন, গ্রিন হাইড্রোজেন ভ্যালি ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কোথায়? লঞ্চ করা হলো, এটা লঞ্চ করা হলো হচ্ছে অন্ধ্রপ্রদেশে। গ্রিন হাইড্রোজেন ভ্যালি ইনিশিয়েটিভ। দেখো 21শে জুলাই অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু গ্রিন হাইড্রোজেন ভ্যালি ইনিশিয়েটিভ শুরু করলেন। এর উদ্দেশ্য কি? বলছে উদ্দেশ্য 2030 পর্যন্ত ভারতে গ্রিন হাইড্রোজেন ক্যাপিটাল বানানোর উদ্দেশ্যে এই স্কিমটি লঞ্চ করেছে। কাকে? অন্ধ্রপ্রদেশকে। 2023-30 মধ্যে ভারতের গ্রিন হাইড্রোজেন ক্যাপিটাল বানানোর উদ্দেশ্যে এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে। সম্প্রতি 18 থেকে 19 জুলাই অন্ধ্রপ্রদেশে গ্রিন হাইড্রোজেন সামিট আয়োজিত হয়েছে এবং এখান থেকেই এবং তারপরে অমরাবতী ডিক্লারেশন, একটা ডিক্লারেশনের মাধ্যমে এই ঘোষণাপত্রটা ঘোষণা করা হয়েছে গ্রিন হাইড্রোজেন প্রজেক্টের, গ্রিন হাইড্রোজেন ভ্যালি ইনিশিয়েটিভটি। এবং সরকার একটা বড় অ্যামাউন্ট এর জন্য বরাদ্দ করেছে গ্রিন হাইড্রোজেন প্রোগ্রামের জন্য। তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখো, সঙ্গে থাকো, এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।